ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। গভীর রাত। রাত আনুমানিক 2টো হবে। এত রাতে আমি দাঁড়িয়ে আছি বিশাল বহু প্রাসাদ সমান এক প্যাল্লাই বাড়ির মেন গেটের সামনে। আমি কোনো কিছুর অপেক্ষা না করে গেটের ছোট দরজায় বার কয়েক টোকা মারলাম। দরজায় টক টক শব্দ শুনে দারোয়ান বেরিয়ে এলো। তবে সে চোখ বড় বড় করে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা। এই গভীর রাতে অল্প বয়সী একটা যুবতী মেয়ে এখানে থাকাটা অস্বাভাবিক নয় কি? এদিকে আমি ভয়ে সিটিয়ে আছি। কোনো দিন কখনো এত রাতে রাস্তাঘাটে চলা তো দূর, কোনো দিন বেরোইনি পর্যন্ত। কিন্তু আজ আমার নিয়তি আমাকে বাধ্য করেছে এই হাড় কাঁপানো শীতের রাতে পাতলা ফিনফিনে ওড়না গায়ে জড়িয়ে এই নির্জন নিশীথী রাতে রাস্তা দিয়ে একা আসতে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাজ স্যার আছেন? দারোয়ান অবাক হয়েই বলে, জি আছেন, কিন্তু আপনি কে? আমি বললাম, উনি আমাকে আসতে বলেছেন। আমার কথা শুনে দারোয়ান রাজ স্যারকে ফোন করে। স্যারের অনুমতি নিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়। আমি বাড়ির ভেতরে মেন দরজার কাছে যেতেই রাজ স্যার দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে গেল। রাজ স্যার আমার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আমি ওনার চোখে চোখ রেখে তাকিয়ে মনে মনে বলি, না, আমি একদম ঠিক নেই। রাজ স্যার আমার কাঁধে হাত রেখে আমাকে ওনার বুকের সাথে মিশিয়ে নিয়ে ওনার বেডরুমে নিয়ে গেল। বুকের ভেতরটা ভয়ে আতঙ্কে ধুকধুক করছে। আমি যা করছি সেটা কি ঠিক হচ্ছে? কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই। রাজ স্যার আমার গলায় পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে ফেলে। এমন শীতেও আমি ঘামছি, হাত পা থরথর করে কাঁপছে। ভয় নাকি শীতের কারণে কোনটা বুঝতে পারছি না। রাজ স্যার আমাকে এবার ভালো করে জরিপ করল। পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আমার অস্বস্তি হতে লাগলো। এরপর আমার 2 বাহু ধরে ধীরে ধীরে খাটের একদম কাছে নিয়ে এসে বলে, কাপড় খুলে ফেলো। আমি এবার করুণ মুখ নিয়ে ওনার দিকে তাকালাম। ওনার লোভাতো চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। স্যার বলে, কি হলো, কাপড় খোলো। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এবার আমি না চাইতেও বাধ্য হলাম কাপড় খুলতে। উপরের কামিজটা খুলে ফেললাম। স্যার বলে, বুকে আটকিয়ে রাখা ছোট কাপড়টাও খুলে ফেলো। আমি আবার চোখ বন্ধ করে সেটাও খুলে দিলাম। তারপর 2 হাতে নিজের উন্মুক্ত বুক ঢাকার চেষ্টা করলাম। কিন্তু স্যার আমার 2 হাত ধরে ফেলে আমার উন্মুক্ত বুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার উন্মুক্ত বুকে ঝাঁপিয়ে পড়ে। 2 হাতে আমার বুক চেপে ধরে ঠোঁট ডুবিয়ে দেয় আমার ঠোঁটে। পাগুলের মতো ঠোঁট জোড়া আঁকড়ে ধরে চুষে কামড়ে একাকার করে দিচ্ছে। অন্যদিকে বুকে জোরে চাপ পড়াতে আমি ব্যথায় ছটফট করছে। হঠাৎ উনি যা করল তাতেই আমি মেহমান হয়ে পড়ি। বন্ধ অবস্থাতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এরপর যা হলো, আমার নাম রোজা আক্তার রোদেলা। ফ্যামিলিতে মা, বাবা, আমি আর আমার 2টো ছোট ভাই বোন আছে। ছোট ভাই রাইহান সবে ক্লাস 7-এ পড়ছে। ছোট বোন রূপা এই তো এবার এসএসসি দেবে। বাবা একটা ছোটোখাটো অফিসে ম্যানেজার পোস্টে আছেন। আমি পড়াশোনা শেষ করে এই তো বছরখানেক হলে একটা ভালো কোম্পানিতে চাকরি করছি। বাবার অল্প বেতনে সংসার ঠিক চলে না। তার উপর 2 ভাই বোনের পড়াশোনার খরচ, সংসারের খরচ, মা বাবা 2জন ডায়াবেটিসের রোগী, তাদের ওষুধের খরচ, সব মিলিয়ে অনেক টাকার ব্যাপার। তাই আমিও পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরলাম। বাবা মা অনেক আপত্তি করেছিল, কিন্তু আমি শুনিনি। পরিবারের বড় সন্তান হয়ে আমারও তো একটা দায়িত্ব আছে, পরিবারের প্রতি, ছোট ভাই বোনদের প্রতি। এখন আপাতত খুব ভালোই দিন যাচ্ছে আমাদের। আমি দেখতে অতটা সুন্দরী না হলেও তবে সুন্দরী, মানে চোখ ধাঁধানো সুন্দরী না, কিন্তু একবার দেখলে আরেকবার দেখতে ইচ্ছে করবে এমন সুন্দরী। গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলেও ফর্সা, চোখ দুটো খানিক বড় বড় টানা টানা, ঠোঁটো জোড়া হালকা গোলাপি, কিন্তু ঠোঁটের উপরে থাকা তিলের জন্য খুবই আকর্ষণীয় লাগে আমাকে। চেহারার আদল গোলগাল টিপটাপ, যেন নিখুঁত কোনো শিল্পীর হাতের তৈরি মুখশ্রী। আমার বাবা তো আমাকে রাজকন্যা বলেই ডাকে। বাবা বলে আমার মেয়েটা কোনো রাজকন্যা থেকে কম না। যাই হোক, দিনগুলো খুব ভালোই যাচ্ছে আমাদের। অফিসের কাজকর্ম ভালো যাচ্ছে, সবসময় বেশ ফুরফুরে মেজাজে থাকি। এই অফিসের যে মালিক, মানে আমাদের রাজ স্যার, তিনি আবার নিয়মিত অফিসে আসেন। এরকম কোম্পানি তার আরও 3টে আছে, তবে সেগুলোতে সপ্তাহে একবার যায়। কিন্তু এই অফিসে তিনি নিয়মিত আসেন। দেখতে শুনতে বেশ ভালো, ব্যবহারও খুব অমায়িক। এখনও বিয়ে করেননি,
বয়স আনুমানিক 30 কি 31-এর কাছাকাছি, গায়ের রং শ্যামলা, কিন্তু দেখতে বেশ খুবই হ্যান্ডসাম। দুঃখের বিষয় হলো ওনার মা বাবা নেই, ভাই বোনও নেই। কখনো এই বিষয়ে কেউ জিজ্ঞেস করলে ওনার মুখ গম্ভীর হয়ে যায়, কিছুই বলে না, বরং কথা এড়িয়ে যায়। জানি না ওনার মা বাবা আছে কি নেই। যাই হোক, এভাবেই সময় পার হতে লাগলো। কিন্তু কথায় আছে না, কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সুখ জানালা দিয়ে পালায়। ঠিক তাই হলো আমার জীবনে। আজ রবিবার সকালে বাবা আমি একসাথে বেরিয়েছি বাসা থেকে। বাবা নিজের অফিসের দিকে গেল, আমি আমার অফিসের দিকে, কিন্তু বাবার আর অফিসে যাওয়া হলো না। মাঝ রাস্তায় গাড়ি দুর্ঘটনায় বাবা এখন হসপিটালে ভর্তি। আমার কাছে যখন ফোন আসে তখন আমি একটু বিজি ছিলাম, কয়েকবার ফোন কেটে দিলাম, কিন্তু বারবার ফোন করাতে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। ফোন রিসিভ করতেই মা হাউমাউ করে কান্না করছে। মা কান্নার জন্য কথাই বলতে পারছে না। পাশে আমার ছোট বোন ছিল, সে ফোন নিয়ে আমাকে বলে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি হসপিটালে আয়। কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় যেন বাজ পড়ল, হাত থেকে ফোন পড়ে গেল মেঝেতে। আমার শরীরের শক্তি যেন নিমেষেই শীতল হয়ে গেল। কোনো রকম নিজেকে সামলে কান্না করতে করতে হসপিটালে ছুটে গেলাম। দেখি আইসিইউর বাহিরে মা আর ভাই বোন বসে কান্না করছে। আমি যেতেই মা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। নিজের পরিবারের অবস্থা দেখে আমাকে খোলস পরিবর্তন করতে হলো। মানে নিজের দুর্বলতা গোপন করে শক্ত হাতে হাল ধরতে হবে আমাকে। এখন আমিও যদি এদের মতো ভেঙে পড়ি তাহলে এদেরকে সামলাবে কে? কিন্তু আমার মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার বাবা মৃত্যুর সাথে যুদ্ধ করছে, আমি তার কলিজার টুকরো মেয়ে হয়ে কিভাবে সহ করব? আমি যে আমার বাবাকে অনেক ভালোবাসি, তাই আমি মাকে সান্ত্বনা দিয়ে বললাম, কিচ্ছু হবে না, বাবা সুস্থ হয়ে যাবে, আমি আছি তো, বাবার কিচ্ছু হতে দেব না। এই বলে ওদেরকে সান্ত্বনা দিলাম। বাবার কথা জিজ্ঞেস করতেই বলে বাবাকে আইসিইউতে রাখা হয়েছে, খুবই গুরুতর অবস্থা। এমন সময় ডাক্তার এসে বলেন, আইসিইউতে রাখা রোগীর সাথে কে এসেছে? আমি এগিয়ে গিয়ে বললাম, জি আমি ওনার বড় মেয়ে। বলুন। ডাক্তার বলে, দেখুন রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না। আমি বললাম, ডাক্তার যা করার প্রয়োজন হয় করুন, তবে আমার বাবাকে বাঁচিয়ে দিন। ডাক্তার বলেন, নিশ্চয়ই, তবে তার জন্য আপনাকে এখন 10 লক্ষ টাকা জমা দিতে হবে, তবেই আপনার বাবার অপারেশন শুরু হবে। 10 লক্ষ টাকার কথা শুনে আমার পা খানিকটা টলে গেল। 10 লক্ষ টাকা! এত টাকা আমি কোথায় পাবো এখন? ডাক্তার বলে, দেখুন অনেক বড় অপারেশন করাতে হবে, এক জায়গায় অপারেশন নয়, ওনার পেটে, বুকে, এমনকি পেটের সাইডে অনেক বড় ইনজুরি হয়েছে। যত সম্ভব ভেতরের রড ভেঙে রয়ে গেছে, এমনকি ওনার মাথাতেও আঘাত পেয়েছে, ডান পা ভেঙে গেছে, আরও ছোটোখাটো অনেক ইনজুরি হয়েছে শরীরে। বুঝতেই পারছেন কতটা ভয়াবহ অবস্থা। দেখুন আপনার হাতে শুধু 2 দিন সময় আছে, এই 2 দিনের ভেতরে অপারেশন না করালে তখন কি হতে পারে বুঝতেই তো পারছেন। আমি আর কি বলবো আপনাকে? আমি বললাম, না ডাক্তার, আমি যে করেই হোক টাকা জমা করব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। আমি এবার পেছন ফিরে মা বোনের দিকে তাকালাম, তারা কান্না করছে। ভাগ্যিস ডাক্তারের সাথে একটু দূরে এসে কথা বলেছি, নয়তো মা যদি শুনে ফেলতো তাহলে কি হতো? আমি চোখের পানি মুছে মায়ের কাছে গেলাম। মা কান্না করতে করতে বলে, ডাক্তার কি বলেছে মা? আমি বললাম, তেমন কিছু না বাবা, ছোট একটা অপারেশন করাতে হবে, তাহলেই বাবা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, আমি তো আছি মা, আমি থাকতে বাবার কিচ্ছু হবে না মা। আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে মা, তুই আমাদের শেষ ভরসা, তোর বাবার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তুই একটা কিছু কর মা। আমি বললাম, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, তোমরা এখানে থাকো, আমাকে এখন যেতে হবে। মা বলে, যেতে হবে মানে কোথায় যাবি? আমি বললাম, বাবার অপারেশন করাতে হবে তো, টাকা লাগবে না, এখানে বসে থাকলে টাকাটা জোগাড় করব কি করে? মা বলে, কত টাকা? আমি বললাম, বেশি না, এই লাখানিক। মা অবাক হয়ে বলে, 1 লাখ টাকা কোথায় পাবি তুই মা? আমি বললাম, ও তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে ফেলব। মা বলে, তাই যেন হয় মা, সাবধানে যা। আমি ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। হসপিটালের সামনে একটা অনেক বড় বটগাছ আছে। বটগাছের নিচে দাঁড়িয়ে মুখে ওড়না চেপে চিৎকার দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলাম। যে কান্নাটা এতক্ষণ মোলে চাপা দিয়ে রেখেছি সেটা এবার বেরিয়ে এলো। এত কষ্টের মাঝেও মাথায় দুশ্চিন্তা ভর করেছে। 10 লক্ষ টাকা কোথায় পাবো আমি? কে দেবে আমাকে? আমি চিন্তাভাবনা করতে করতে অফিসে চলে গেলাম। অফিসের কলিগ, চেনা জানা যা আছে সবার কাছে টাকা ধার চাইলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারা যে আমাকে ধার দিচ্ছে না এমনটা কিন্তু নয়,
কেউ 1000, কেউ 2000, এ দিয়ে আমার কি হবে? ঘরে এমন কিছু নেই যে সেটা বিক্রি করে 10 লক্ষ টাকা হাতে আসবে, শুধু বাড়িটা ছাড়া। এই বাড়িটা যদি বন্ধক দেই বা বেচে দেই, তাহলে আমি আমার পরিবার নিয়ে কোথায় যাব, কোথায় থাকব? মাথার চুল খামচে ধরে মাথা নিচু করে বসে আছি। আর ভাবতে পারছি না আমি। এতগুলো টাকার চিন্তায় আমি পাগল হয়ে যাব। অনেক ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ল রাজ স্যারের কথা। উনার কাছে ধার চাইলে কেমন হয়? উনি কি দেবেন না? একবার গিয়ে দেখি। যেমন ভাবা তেমন কাজ। আমি স্যারের কেবিনের বাহিরে দাঁড়িয়ে দরজায় নক করে বললাম, মে আই কাম ইন স্যার? স্যার বলে, ইয়েস কাম ইন। আমি কেবিনের ভেতরে প্রবেশ করে ওনার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আছি। রাজ স্যার তখন একটা ফাইল চেক করছিল। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে উনি বলে, কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে কেন? কি বলবে বল। আমি বললাম, স্যার আসলে আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। রাজ স্যার এবার আমার মুখের দিকে এক নজর তাকিয়ে আবার ফাইলের দিকে মনোযোগ দিয়ে বলে, দেখো অফিসে এখন অনেক কাজের চাপ, ছুটি মুটি দিতে পারবো না। আমি বললাম, স্যার ছুটি তো বুঝলাম, এই মুটিটা আবার কি? এই অবস্থাতেও আমি প্রশ্নটা করেই ফেললাম। রাজ স্যার বলে, ওটা একটা কথার কথা, তবে এখন কোনো ছুটি হবে না। আমি বললাম, স্যার আমি ছুটির জন্য আসিনি। রাজ স্যার বলে, তাহলে কি? আমি কোনো সংকোচ না করে বললাম, আসলে স্যার আমার এখন অনেক টাকার প্রয়োজন, তাই আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। অনেক জায়গায় চেয়েছি কিন্তু পাইনি, এখন আপনি আমার শেষ ভরসা। আমি কথা দিচ্ছি প্রত্যেক মাসে মাসে বেতন থেকে কাটিয়ে দেব। প্লিজ স্যার, না করবেন না। আপনি কি আমাকে টাকাটা ধার দেবেন? রাজ স্যার ফাইলটা বন্ধ করে ইজি চেয়ারে হেলান দিয়ে হাতে কলম নিয়ে কলম ঘোরাতে ঘোরাতে আমার দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে রাজ স্যার বলে, বুঝলাম। তা কত টাকার প্রয়োজন? আমি মাথা নিচু করে বললাম, স্যার 10 লাখ টাকা। এতগুলো টাকা কোথাও ম্যানেজ করতে পারছি না, বিধায় আপনার কাছে এসেছি। প্লিজ স্যার, না করবেন না। এই বলে আমি হাত জোর করে স্যারের সামনে দাঁড়িয়ে থাকি। রাজ স্যার বলে, এ তো অনেক টাকা, এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি বললাম, স্যার আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, 10 লক্ষ টাকা আমাদের কাছে অনেক টাকা, কিন্তু আপনার কাছে তো 10 লক্ষ টাকা কোনো ব্যাপারই না। আসলে স্যার আমি খুব বিপদে পড়েই আপনার কাছে এসেছি, টাকাটা আমার খুব প্রয়োজন। রাজ স্যার বলে, দেখো আমি বুঝতে পারছি টাকাটা তোমার খুব প্রয়োজন, কিন্তু তুমি আমাকে এত লেকচার না দিয়ে এটা বলো টাকাটা দিয়ে তুমি কি করবে। আমি এবার স্যারের চোখের দিকে তাকিয়ে বললাম, সেটা জানা কি খুবই প্রয়োজন? রাজ স্যার আমার চোখে চোখ রেখে বলে, না চাইলে বলার প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাকে এতগুলো টাকা কেন দেব? আমাকে কোনো রিজন দেখাও। আমি বললাম, আমি আপনার কাছে টাকাটা এমনি চাইছি না, টাকাটা আমি ধারে চাইছি। যদি ধারে দিতে না চান তাহলে লোনের উপরে দিন, প্রত্যেক মাসে মাসে দিয়ে দেব। রাজ স্যার বলে, দেখো 5,000 বা 1 লাখ টাকা হলে কোনো কথা ছিল না, আমি তোমাকে এমনিই দিয়ে দিতাম, কিন্তু 10 লক্ষ টাকা এটা অনেক বড় অ্যামাউন্ট। এতগুলো টাকা আমি তোমাকে কিভাবে দেব? দেখো ব্যাংক থেকে তুমি যদি লোন নাও তাহলে সেখানে বাড়ির দলিল নয়তোবা সেই টাকার পরিমাপে অর্ধেক টাকা ব্যাংকে জমা রাখতে হয়, তবেই সে তোমাকে মোটা অঙ্কের টাকা লোন দেবে। তাই আমি বলতে চাইছি, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিলে তুমি আমাকে কি দেবে? আমি স্যারের কথা শুনে মনে মনে যেমন খুশি হলাম, আবার দুশ্চিন্তায় পড়ে গেলাম। খুশি হলাম এই জন্য যে উনি টাকা দিতে রাজি আছেন, আর চিন্তা করছি এই জন্য টাকার বিনিময়ে ওনার কাছে কি রাখা যায়। রাখার মতো তো কিছুই নেই আমার কাছে। আমি বললাম, স্যার আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু স্যার আপনাকে দেবার মতো কিছুই নেই আমার কাছে। তবে বিশ্বাস রাখুন, আমি আপনার টাকা পাই পাই করে শোধ করে দেব, আর আমি তো আপনার অফিসেই কাজ করি। রাজ স্যার বলে, তুমি আমার অফিসে কাজ করো সেটা বড় কথা না, কথা হলো যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, আর বিশ্বাস দিয়ে কিন্তু দুনিয়া চলে না। আমি বললাম তো স্যার, আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। আমার কথা শুনে রাজসান উঠে দাঁড়ালো, 1 পা 2 পা করে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে পা থেকে মাথা পর্যন্ত জরিপ করে বলে, আছে তো, নেই কেন বলছো? উনি আমার কাছে আসতেই হালকা মদের গন্ধ আমার নাকে এসে লাগে, এর মানে উনি ড্রিঙ্ক করেছে। আমি একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালাম, আমার এখন খুব ভয় করছে। আমি মাথা নিচু করে বললাম,
আপনি কি বলছেন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না। স্যার বলে, দেখো, টাকাটা তোমার খুব প্রয়োজন, তাই তো? আমি বললাম, স্যার। স্যার বলে, টাকাটা আমি তোমাকে দেব, কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই। আমি বললাম, কি চান আপনি, বলেন স্যার। হঠাৎ আমার আরও সামনে এসে আমার হাত ধরে বলে, আমার সাথে এক রাত তোমাকে থাকতে হবে, মানে এক রাতের জন্য পুরোপুরি তুমি আমার, তাহলেই আমি তোমাকে টাকাটা দেব। স্যারের কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। এটা কি বলছেন স্যার? আমি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। এমন একটা কুপ্রস্তাব উনি আমাকে দিতে পারল? মানছি আমরা গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তাই বলে কি আমাদের মান সম্মান নেই? আমি তৎক্ষণাৎ স্যারের হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এটা কি বলছেন স্যার? আমি এটা কখনোই করতে পারবো না। আমি মানছি আমি বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, তাই বলে আপনি আমাকে এমন একটা প্রস্তাব দেবেন? আমি এটা আপনার থেকে একদম আশা করিনি। স্যার বলে, দেখো, তোমার লেকচার শোনার জন্য আমি এখানে বসে থাকিনি। আমি তোমাকে যেটা বললাম সেটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে টাকাটা দিচ্ছি, তা না হলে তুমি এখন আসতে পারো। আর হ্যাঁ, এই নাও, এটা আমার কার্ড। যদি তোমার সম্মতি ফেরে এই নাম্বারে ফোন করো আমাকে। ওকে, এবার যাও। আমি আর কোনো কথা বলতে পারলাম না, কার্ড নিয়ে বেরিয়ে এলাম। নিজের কেবিনে এসে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম, এখন কি হবে? শেষ আসার দরজাটাও তো বন্ধ হয়ে গেল। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আজকের দিন পেরিয়ে যাচ্ছে, মাঝখানে রাত পেরোলেই কালকের দিনের অংশে অপারেশন করাতে হবে, তা না হলে। দু চোখ জলে ভিজে এলো আমার কথাগুলো ভাবতে ভাবতে। কিন্তু রাজ স্যার এমন কথা কিভাবে বলতে পারল? আমি ওনাকে কত ভালো মানুষ বলে জানতাম। সত্যি বিপদে পড়লে বোঝা যায় মানুষের আসল রূপ। সারা দিন অফিসে কাজ করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম। কয়েকজন আত্মীয় স্বজনের কাছে ফোন করলাম টাকার জন্য, কিন্তু এই অসময়ে কেউ একটা টাকা দিয়েও সাহায্য করতে রাজি না। খোলা আকাশের নিচে রাস্তার পাশে বেঞ্চে বসে আছি। চিন্তা করতে করতে মাথার রগগুলো যেন এখন ছিঁড়ে যাবে, এমন অবস্থা হয়েছে আমার। মা ও বোন ভাইকে তো বড় মুখ করে বলে এলাম, আমি সব ম্যানেজ করে নেব, বাবার কিচ্ছু হতে দেব না। কিন্তু আমি যে ব্যর্থ হলাম। এই নিঃস্বার্থ দুনিয়াতে কেউ একটা টাকা দিয়ে সাহায্য করতে রাজি না। হায় আল্লাহ, আমাকে পথ দেখাও। এই বিপদের সময় তুমি একমাত্র ভরসা। বেঞ্চে বসে বসে কথাগুলো ভাবছি। রাত আনুমানিক ৮টা হবে। এমন সময় একটা বিএমডাব্লিউর জিপ এসে আমার সামনে দাঁড়ালো। আমি কিছুটা হকচকিয়ে গেলাম। এত রাতে আবার কোন বিপদে পড়তে চললাম? ভয়ে আমার গলা শুকিয়ে এলো। এমনিতেই সকাল থেকে বিপদ আমাকে তাড়া করে বেড়াচ্ছে, এখন আবার নতুন করে কোন বিপদে পড়তে চলেছি আমি? আমি ভয়ে বেঞ্চে গুটিসুটি মেরে বসে আছি। বাহিরে প্রচুর ঠান্ডা পড়ছে। এত ঠান্ডা পেয়েও আমি পাতলা একটা ওড়না গায়ে দিয়ে বসে আছি। ওড়নাটা কোনো রকম ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। আবার হঠাৎ গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এসে যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভাবতেও পারিনি এমনটা হবে। আমি তো প্রথমে আহাম্মুকের মতো হাঁ করে তাকিয়েছিলাম। সবটা বুঝে নিতে কিছুটা সময় লাগলো। ওড়াটা কোনো রকম ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। আবার আমি এক দৃষ্টে গাড়ির দিকে তাকিয়ে আছি। গাড়ির দরজা হাট করে খুলে গেল। আমি বেশ চমকে উঠলাম। ভয় যে করছে না তা কিন্তু নয়। এই নির্জন রাস্তায় আশেপাশে কেউ নেই, তাই ভয় পাওয়া স্বাভাবিক। হঠাৎ গাড়ি থেকে আমাকে অবাক করে দিয়ে নেমে এলো রাজ স্যার। আমি তো অবাক, উনি এখানে? এখানে উনি কি করছেন? আমি উঠে দাঁড়ালাম। আমার সামনে এসে স্যার বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? রাত ৮টা বাজে, বাসায় যাও। আর এত ঠান্ডায় কোনো সোয়েটার বা জ্যাকেট না পরে ওড়না পরে আছো কেন? ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে তো। আমি বললাম, যাব, আর একটু এখানে বসি তারপর। রাজ স্যার বলে, এত রাতে এখানে একা বসে থাকা নিরাপদ না, তুমি বরং গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমি তো আরও অবাক যে উনি আমাকে নিজের গাড়িতে করে ড্রপ করে দেবে বলছে। প্রথমে তো মনে করেছিলাম উনি আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু না, সেটা করেনি। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বললাম, তার প্রয়োজন নেই স্যার, ধন্যবাদ স্যার, আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, প্লিজ আমাকে টাকাটা দিন, আমি আপনার টাকা পাই পাই করে শোধ করে দেব। স্যার বলে, আরে আমি কখন বললাম যে আমি তোমাকে টাকা দেব না? টাকা তো আমি এখন এই মুহূর্তে তোমাকে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে যে তোমাকে এক রাত আমার সাথে থাকতে হবে পুরোপুরি আমার হয়ে। আমি বললাম, এটা অসম্ভব স্যার, আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? স্যার বলে, আমি জানি আমি কি বলছি। দেখো, এখানে এত ভাবার কি আছে? এই কথাটা তোমার আমার মাঝেই সিক্রেট থাকবে, কেউ জানবে না। তাহলে এত ভাবার কি আছে? দেখো, আমি তোমার সাথে জোর করব না। তুমি যদি নিজের ইচ্ছা চাও তাহলে সব হয়। আমার নাম্বার তো তোমার কাছে আছেই। এই বলে রাস্তার চলে গেল।
আমি আবার ধপাস করে বেঞ্চে বসে পড়লাম। 2 হাত মুঠিবদ্ধ করে চোখ বন্ধ করে কান্না করতে থাকি। আজ আমার এই কান্না দেখার মতো কেউ নেই পাশে, শুধু উপরে একজন বসে সব দেখছে। জানি না তিনি আমার কোন পরীক্ষা নিচ্ছে, এই কোন দুবিধার মধ্যে আমাকে ফেলে দিল। একদিকে নিজের সম্মান, অন্যদিকে বাবার জীবন, কোনটাকে বেছে নেব আমি? আমাদের যে বাবা ছাড়া আর কেউ নেই। নানান কথা ভাবতে ভাবতে উঠে হসপিটালে গেলাম। রাত এখন 10টা। মা, বোন, ছোট ভাইটা না খেয়ে আছে। যাওয়ার সময় কিছু ফল, জুস, ব্রেড আর বিস্কিট নিয়ে গেলাম। আমাকে দেখে মা উত্তেজিত হয়ে বলে, সারাদিন কোথায় ছিলি? ডাক্তারেরা কি যেন বলছে, আমি কিছু বুঝতে পারছি না। আমি মাকে সান্ত্বনা দিয়ে ডাক্তারের সাথে দেখা করলাম। ডাক্তার বলে, ও আপনি এসেছেন? দেখুন, কালকের দিনের অংশে যেভাবেই হোক অপারেশন করাতেই হবে, তা না হলে রোগীকে বাঁচানো সম্ভব না। আপনি কি টাকা জোগাড় করতে পেরেছেন? আমি কি করে বলি যে টাকা জোগাড় করতে পারিনি? নিজেকে স্বাভাবিক করে বললাম, হয়ে এসেছে, কাল সকালেই জমা করে দেব। এই বলে বেরিয়ে এলাম। কিন্তু আমি জানি আমার হাতে এখন একটা টাকাও নেই। এক রাতের মধ্যে 10 লক্ষ টাকা কিভাবে জোগাড় করব আমি? মার পাশে এসে বসলাম। মা আমাকে দেখে বলে, তোর চেহারা এমন মলিন দেখাচ্ছে কেন রে মা? কি হয়েছে? আমি বললাম, কিছু না, সারাদিন অফিসের ধকলে এমন দেখাচ্ছে। মা আমার মাথাটা ওনার কাঁধে রেখে বলে, এখানে মাথা রেখে ঘুমিয়ে পড়। আমি বললাম, আমি মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিলাম। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তাই ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে এলো। মায়ের কাঁধে মাথা রেখে কতক্ষণ যে ঘুমিয়েছি জানি না। হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আমি ধরফরে সোজা হয়ে বসি। মা বলে, কি রে, উঠে গেলি যে, কি হয়েছে? আমি বললাম, কিছু না, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বাজে স্বপ্নটা দেখার পর আমার বুকের ভেতরটা ধরপড় করছে। সত্যি এমন কিছু হবে না তো? না, আমাকে যে করেই হোক টাকাটা জোগাড় করতেই হবে। ঘরের দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। ভাবনা চিন্তা করতে করতে শেষমেশ আর উপায় না পেয়ে রাত স্যারকে ফোন দিলাম। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর স্যার ফোন রিসিভ করে বলে, বল, এত রাতে ফোন কেন করেছ? মতের পরিবর্তন হলো নাকি? আমি তো অবাক ওনার কথা শুনে। উনি কি করে বুঝলো আমি ফোন দিয়েছি? আমি তো কথাই বললাম না এখনো পর্যন্ত। আমাকে চুপ দেখে স্যার বলে, অবাক হওয়ার কিছু নেই, আমি জানতাম তুমি আমাকে ফোন দেবে, তাও আবার এত রাতে আননোন নাম্বার দেখে আমি শিওর হলাম তুমি। আমি বললাম, স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজ স্যার মুচকি হেসে বলে, গুড গার্ল, আমি অ্যাড্রেস দিচ্ছি, চলে আসো, আমি অপেক্ষা করছি। এই বলে আমাকে অ্যাড্রেস বলে দিয়ে ফোন রেখে দিল। উনি একটি বারের জন্য ভাবল না যে এত রাতে একটা মেয়ে এত দূর আসবে কি করে? রাস্তাঘাটে তো বিপদ হায়নার মতো ওত পেতে থাকে। আমি আর এক মুহূর্ত দেরি না করে মাকে কাজ আছে বলে বেরিয়ে পড়লাম। অবশ্য মা জিজ্ঞেস করেছিল যে এত রাতে আমি কোথায় যাচ্ছি, আমি পরে বলবো বলে চলে গেলাম। কোথাও একটা ট্যাক্সি বা রিক্সাও পেলাম না, পায়ে হেঁটে আমাকে যেতে হলো। পুরো 1টা ঘন্টা লেগে গেল ওনার বাড়ি পৌঁছতে। গভীর রাত আনুমানিক 2টো হবে। এত রাতে আমি দাঁড়িয়ে আছি বিশাল বহু প্রাসাদ সমান এক পেল্লায় বাড়ির মেইন গেটের সামনে। পাশেই দেওয়ারে খোদাই করে লেখা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদই বটে, আর নামটা স্যারের নামের সাথে মিলে গেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো বাড়িটা চোখ বুলিয়ে নিলাম। লাইটের আলোতে ভালোই দেখা যাচ্ছে। আমি কোনো কিছুর অপেক্ষা না করে গেটের ছোট দরজায় বার কয়েক টোকা মারলাম। দরজায় টকটক শব্দ শুনে দারোয়ান বেরিয়ে এলো। তবে সে বেরিয়ে এসে চোখ বড় বড় করে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, এই গভীর রাতে অল্প বয়সী একটা যুবতী মেয়ে এখানে থাকাটা অস্বাভাবিক নয় কি? এদিকে আমি ভয়ে সিটিয়ে আছি। কোনোদিন কখনো এত রাতে রাস্তাঘাটে চলা তো দূর, কোনোদিন বেরোনি পর্যন্ত। কিন্তু আজ আমার নিয়তি আমাকে বাধ্য করেছে এই হাড় কাঁপানো শীতের রাতে পাতলা ফিনফিনে ওড়না গায়ে জড়িয়ে এই নিজম নিষিধি রাতে রাস্তা দিয়ে একা আসতে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাজ সাহেব আছেন? দারোয়ান অবাক হয়েই বলে, জি আছেন, কিন্তু আপনি কে? আমি বললাম, উনি আমাকে আসতে বলেছেন। দারোয়ান আমার কথা শুনে আরও অবাক হয়, কারণ রাত 2টো বাজে, স্যার কোনো মেয়েকে কেন আসতে বলবে? এটা দারোয়ানের মাথায় আসে না। বেশ কিছুক্ষণ পর দারোয়ান বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি স্যারকে ফোন করে জিজ্ঞেস করি। তবে এত রাতে স্যার জেগে আছে কিনা আমি জানি না। এই বলে দারোয়ান রাজ সাহেবকে ফোন করে। 2-1টা রিং হওয়ার সাথে সাথেই ফোন রিসিভ করে বলে, যে এসেছে তাকে ভেতরে আসতে দাও। দারোয়ান তো স্যারের কথা শুনে বিস্ময়ে অবাক হয়ে যায়।
একে তো স্যার কল দেওয়ার সাথে সাথে ফোন রিসিভ করেছে, দ্বিতীয়ত কিছু বলার আগেই স্যার যে এসেছে তাকে ভেতরে পাঠাতে বলল। দারোয়ান আর কিছু না ভেবে স্যারের অনুমতি পেয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়। বাড়ির ভেতরে মেন দরজার কাছে যেতেই রাজ সাহেব দরজা খুলে বলে, অবশেষে এলে, এসো, ভেতরে এসো। এই বলে আমাকে ভেতরে নিয়ে গেল। আমি কোনো কথাই বলতে পারছি না। উনি আমাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে টি টেবিলে রাখা মদের বোতল থেকে এক গ্লাস মদ ঢেলে আমার দিকে এগিয়ে দিয়ে বলে, হুইস্কি চলবে তো? আমি তো অবাক হয়ে গেলাম। ওনার কথা শুনে আমাকে দেখে কি কোনো দিক দিয়ে মনে হয় যে আমি হুইস্কি খাই? আমি বললাম, আমি এসব খাই না। স্যার বলে, খাও না তো কি হয়েছে, আজকের জন্য একটু খাও। আমি বললাম, না। স্যার বলে, বেশ, না খেলে জোর করব না। কথাটা বলে উনি 2 গ্লাস হুইস্কি খেলেন, এমনকি আরও আধা গ্লাস ভরে উঠলেন। রাজ সাহেব আমার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আমি ওনার চোখে চোখে রেখে তাকিয়ে মনে মনে বলি, না, আমি একদম ঠিক নেই। এমন পরিস্থিতিতে কেউ কিভাবে ঠিক থাকতে পারে বলতে পারেন? আর কিছু মুহূর্তের মধ্যে নিজের সর্বোচ্চ হারাতে চলেছি। তাহলে ঠিক থাকি কি করে আমি কথাগুলো ভেবে বললাম, স্যার মৃদু হেসে আমার কাঁধে হাত রাখে। আচমকা কাঁধে হাত পড়াতে আমি চমকে উঠে সরে দাঁড়াই। আমাকে এমন করতে দেখে স্যার বলে, কি হলো রোদেলা, কোনো সমস্যা? কি করে বলি, আপনার স্পর্শ আমি সহ করতে পারছি না। একজন পরপুরুষ আমার শরীরে হাত দিক, এটা আমি চাই না। নিজের ভাবনাকে গোপন করে বললাম, না, কিছু না, আসলে। আমাকে থামিয়ে দিয়ে স্যার বলে, বুঝতে পেরেছি, মনে হচ্ছে প্রথমবার, তাই তো? আমি মাথা নিচু করে বললাম, স্যার বলে, প্রথম এমন মনে হবে, পরে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, পরে সব ঠিক হয়ে যাবে মানে? স্যার বলে, ওটা তো কথার কথা বললাম, এখন চলো, এমনিতেও সময় কম। তোমাকে বলেছিলাম সারা রাতের জন্য, কিন্তু তুমি এলে আধা রাত করে, তাই এই আধা রাতেই সারা রাতের চাহিদা মিটিয়ে নেব। এই বলে আবার আমার কাঁধে হাত রেখে আমাকে ওনার বুকের সাথে মিশিয়ে নিয়ে ওনার বেডরুমে নিয়ে গেল। ওনার স্পর্শ আমার শরীরে কাঁপন সৃষ্টি করেছে, সুখের নয়, ভয়ের। বুকের ভেতরটা ভয়ে আতঙ্কে ধুকধুক করছে। আমি যা করছি সেটা কি ঠিক হচ্ছে? কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই। স্যার আমাকে নিয়ে তার বেডরুমে চলে এলো। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। হাতে রাখা মদের গ্লাসটা খাটের পাশে সাইড টেবিলের ওপর রেখে আমার সামনে এসে দাঁড়ায়। রুমটা বেশ গরম, যত সম্ভব গরমের হিটার চালু করে রেখেছে। রাজ সাহেব আমার সামনে এসে আমার গলায় পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে ফেলে। এখন আমি ওনার সামনে ওড়নাবিহীন দাঁড়িয়ে আছি। উনি আমার বুকের দিকে লোভান্বিত চোখে তাকিয়ে আছে। ওনার দৃষ্টি যেন আমার বুকের ওপর থেকে সরছেই না। উনি ডান হাতের আঙুল দিয়ে আমার মুখে আঙুল ঘোরাতে ঘোরাতে গলা বেয়ে আমার বুকের মাঝখানে এসে থামে। আমি তো লজ্জায় চোখ বন্ধ করে আছি, মাথা উঁচু করে ওনার মুখের দিকে তাকাতেও পারছি না। উনি আমার এত কাছে দাঁড়িয়েছিল যে ওনার মুখ থেকে মদের গন্ধটা আমার নাকে এসে লাগছে, কেমন যেন একটা বিশ্রী বুটকা গন্ধ। নাকে গন্ধটা আসতেই পেট গুলিয়ে বমি আসতে চাইছে আমার, কিন্তু আমি বলতেও পারছি না কিছু। 2 হাতে 2 সাইডের জামা শক্ত করে খামচে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। উনি আমার কপালে গভীর একটা চুম্বন করল। আমার 2 বাহু ধরে ধীরে ধীরে খাটের একদম কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে বলে, জামাটা খুলে ফেলো। আমি এবার করুণ মুখ নিয়ে ওনার দিকে তাকালাম। ওনার লোভাতো চোখ দুটো আমার দিকে তাক করা। স্যার বলে, কি হলো, কাপড় খোলো। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এবার আমি না চাইতেও বাধ্য হলাম কাপড় খুলতে। উপরের কামিজটা খুলে ফেললাম। স্যার বলে, বুকে আটকিয়ে রাখা ছোট কাপড়টাও খুলে ফেলো, সেটা রেখে লাভ কি? আমার হাত কাঁপছে একটা পরপুরুষের সামনে নিজেকে উন্মুক্ত করতে, কিন্তু আমার যে হাত পা বাঁধা, কিছু করার নেই। আমি চোখ বন্ধ করে সেটাও খুলে দিলাম। তারপর 2 হাতে নিজের উন্মুক্ত বুক ঢাকার চেষ্টা করলাম, কিন্তু স্যার আমার 2 হাত ধরে ফেলে আমার উন্মুক্ত বুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে দিয়ে থাকে। এমন মনে হচ্ছে উনি আমাকে চোখ দিয়েই গিলে খাবে। হঠাৎ আমাকে কিছু বুঝতে না দিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার উন্মুক্ত বুকে ঝাঁপিয়ে পড়ে। 2 হাতে আমার বুক চেপে ধরে ঠোঁট ডুবিয়ে দেয় আমার ঠোঁটে। পাগলের মতো ঠোঁট জোড়া আঁকড়ে ধরে চুষে কামড়ে একাকার করে দিচ্ছে।
অন্যদিকে বুকে জোরে চাপড়াতে আমি ব্যথায় ছটফট করছি। এক হাতে উনি আমার সালোয়ারের রশি ধরে টান দিয়ে সালোয়ার খুলে ফেলল। মুহূর্তেই আমি পুরোপুরি বিব্রস হয়ে গেলাম ওনার সামনে। উনি আমার খালি গায়ে হাত বোলাতে থাকে। উনি আমার ঠোঁটে কিস করতে নিজের কাপড়ও খুলে ফেলে। দেরি না করে উনি আমার সাথে সঙ্গমে লিপ্ত হয়। এদিকে আমি ব্যথায় যন্ত্রণায় কাটা মুরগির মতো ছটফট করছি। অন্যদিকে উনি যেন জানোয়ারের মতো নিজের চাহিদা পূরণ করেই যাচ্ছে। আমি যে ব্যথায় চিৎকার করে কান্না করছি সেটা যেন ওনার চোখেই পড়ছে না। কিন্তু বেশি সময় নিল না। একটানা ২০ মিনিট করে উনি শান্ত হয়ে গেল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না। উনি উঠে কোমরে টাওয়াল পেঁচিয়ে এক হাতে মদের গ্লাস নিয়ে অন্য হাতে একটা সিগারেট ধরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আমি উঠে বসে কাপড় পরতে নিলে স্যার বলে, ওহো, কাপড় পরবে না, যেভাবে আছো সেভাবে শুয়ে থাকো, আমার এখনো হয়নি। অনেক দিনের অভুক্ত তো, তাই প্রথমবারে তাড়াতাড়ি হয়ে গেছে। সবে তো ২:৩০ বাজে, এখনও বাকি রাতটা বাকি আছে। ওনার কথা শুনে আমার আত্মারাম কেঁপে উঠল। তার মানে উনি আমাকে আরও শোষণ করবে? এই ২০ মিনিটে আমাকে নরক যন্ত্রণা দিয়েছে, আবার যদি করে আমি তো মরেই যাব। এদিকে বিছানায় রক্তে মাখামাখি। প্রথমবারে এমন, না জানি দ্বিতীয়বারে কেমন অবস্থা হয়। আমি চুপচাপ পায়ের নিচে থাকা কম্বলটা টেনে গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার কারণে চোখ দুটো খানিকটা লেগে এসেছে। প্রায় আধ ঘন্টা পর হঠাৎ কম্বলটা এক টানে শরীরের ওপর থেকে নিয়ে ফেলে দিল স্যার। হঠাৎ এমন করাতে আমি চোখ খুলে ধরফরিয়ে উঠে বসি। আমি তো পুরোই বিব্রস। ২ হাঁটু বুকে জড়িয়ে ধরে মুখ গুজে দিলাম ২ হাঁটুর ফাঁকে। লজ্জায় অপমানে কান্না পাচ্ছে আমার। পারলাম না নিজেকে আর আটকে রাখতে। কেনে দিলাম আমি। একটা মেয়ে যখন অজানা অচেনা একটা পরপুরুষের সামনে না চাইতেও পুরোপুরি বিবস্ত্র হয়ে বসে থাকে, তখন সেই মেয়েটির উপর দিয়ে কি যায় সেটা শুধু সেই মেয়েটিই জানে। এদিকে স্যার কোমরে পেঁচিয়ে রাখা টাওয়েলটা খুলে পুরোপুরি উন্মুক্ত হয়ে খাটের উপরে উঠে আমার পাশে বসে একদম আমার পেছনে আমার শরীরের সাথে শরীর মিশিয়ে বসে। ওনার উন্মুক্ত বুকে আমার পিঠ লেপ্টে আছে। এবার উনি পেছন থেকে ২ হাত আমার ২ হাতের ফাঁকে দিয়ে গলিয়ে আমার ২ মাংসপিণ্ডের উপর হাত রেখে চেপে ধরে। আমি বিষমে কেঁপে উঠলাম। উনি আমার বুকে চেপে ধরে আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে আমার ঘাড়ের কাছে মুখ গুজে দিয়ে গভীরভাবে চুম্বন করতে থাকে। এক হাত আমার বুকের উপর রেখে অন্য হাতে আমার নাভিতে হাত বোলাতে শুরু করে। ঘাড়ের ওপরের চুলগুলো সরিয়ে দিয়ে কানের লতিতে হালকা কামড় দিয়ে আমার ঘাড়ে গলায় নাক ঘষতে থাকে। ধীরে ধীরে আমাকে শুইয়ে দিয়ে আমার ওপর উঠে পড়ে। শুরু হয় আবার আদিম খেলা। এবার সে আমাকে এত সহজে ছাড়ল। প্রায় ঘণ্টাখানেক আমার সাথে সঙ্গম করে ক্লান্ত হয়ে আবার আমার বুকে মুখ গুজে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এরপর তিনি আমার সাথে আরও ২ বার শারীরিক সম্পর্ক করে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমার অবস্থা তখন তথৈবচ। একটা মানুষ যদি একটা মেয়েকে ৪ ঘণ্টার ভেতরে ৪ বার শারীরিক নির্যাতন করে, তখন সেই মেয়েটির অবস্থা কেমন হয় বুঝতেই পারছেন। প্রথমবার যাও শরীর নাড়িয়ে উঠে বসেছি, দ্বিতীয়বার নড়ার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি আমি। তৃতীয়বার তো আমার হুশই ছিল না, বেহুশের মতো পড়েছিলাম। চতুর্থবার না পেরে ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে কখন যে জ্ঞান হারিয়েছি আমি নিজেও জানি না। এদিকে উনি ২ হাতে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আমার উন্মুক্ত বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। দিনের এখন ১০টা বাজে। আমার জ্ঞান ফিরল। মাথাটা ঝিমঝিম করছে। চোখ খুলে দেখি উনি আমার বুকে ঘুমিয়ে আছে। কোমরের নিচে ব্যথায় টনটন করছে। এভাবে আর কিছুক্ষণ পড়ে থাকলে আমার শরীর অবশ হয়ে যাবে, কারণ ওনার শরীরের পুরো ভার আমার শরীরের উপর, তাই আমি নড়াচড়া মোটেও করতে পারছি না। আমার ইচ্ছে করছে ভালো মানুষ রূপে এই নরপিসটাকে ধাক্কা মেরে নিজের বুকের উপর থেকে ফেলে দিই, তারপর ইচ্ছে মতো ওর গালে কয়েকটা কষিয়ে থাপ্পড় মারি। কিন্তু সেটা করার ক্ষমতা আমার নেই। নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে এখন। কিছু টাকার জন্য নিজেকেই বিলিয়ে দিতে হলো। আমার এখন চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে কাউকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে নিজের মনের দুঃখটা হালকা করি। আমার সব তো শেষ হয়ে গেল আজ। আমার বলতে আমি ছাড়া আর কিছুই নেই আমার। আর ভাবতে পারছি না আমি। যতই ভাবছি এসব, ততই নিজের প্রতি নিজেরই ঘৃণা বাড়ছে। আর এমনিতেও আমাকে এখন যেতে হবে। এখন গিয়ে টাকা জমা না দিলে বাবার অপারেশন হবে না।
আমি বাধ্য হলাম স্যারকে ডাকতে। আমি বললাম, স্যার শুনছেন, সকাল হয়ে গেছে, আমাকে যেতে হবে। রাজ স্যার নড়েচড়ে উঠে বলে, ডাকছ কেন? আমাকে আরেকটু ঘুমাতে দাও। আমি বললাম, আমাকে যেতে হবে, আমি এখন না গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, প্লিজ স্যার আমাকে যেতে দিন। না চাইতেও স্যার বাধ্য হলো আমাকে ছাড়তে। স্যার উঠে টাওয়াল পরে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি অনেক কষ্টে উঠে বসলাম। শুধু কোমর না, পুরো শরীর ব্যথা করছে। বেশ কিছুক্ষণ পর স্যার বেরিয়ে এলো। স্যার বলে, আমি বাহিরে আছি, তুমি ফ্রেশ হয়ে এসো। এই বলে উনি বেরিয়ে গেল রুম থেকে। আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম। ওয়াশরুমে যাওয়ার জন্য এক কদম সামনে বাড়াতেই ব্যথায় কুকিয়ে উঠলাম। পেট থেকে তলপেট সহ নিচের দিকে পুরো অবশ হয়ে আছে। তলপেটে ব্যথায় কামড়াচ্ছে। শরীরের নিচের অংশে জায়গায় জায়গায় রক্ত শুকিয়ে আছে। আমি যেখানে শুয়েছিলাম সেখানে অনেকটা জায়গা জুড়ে রক্তে ভেসে গেছে, সেটাও এখন শুকিয়ে কাঠ হয়ে আছে। কিন্তু আমাকে তো যেতে হবে। এই ব্যথা নিয়ে কোনো রকম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় পরে বেরিয়ে এলাম। এদিকে আবার আসতে দেরি হচ্ছে দেখে স্যার আবার রুমে এলো। রুমে এসে বিছানার চাদরের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে অনেকটা জায়গা জুড়ে রক্ত শুকিয়ে আছে। আসলে উনি নেশা অবস্থায় ছিল, তাই কোনো দিকে খেয়াল ছিল না। তবে এটা দেখে ওনার বুঝতে বাকি রইল না যে সত্যিই আমার জন্য এটা প্রথম রাত ছিল। মানে এই প্রথম উনি আমাকে স্পর্শ করেছে, তবে মনে হয় একটু বেশি করে ফেলেছে। মনে মনে এসব ভেবে আমার দিকে তাকায়। আমার চোখে মুখে ক্লান্তের ছাপ ফুটে উঠেছে। এটা ওনার চোখে এড়ালো না। সত্যিই আমার শরীর আজ প্রচুর দুর্বল লাগছে। কিভাবে যে আমি হসপিটালে যাব আমি বুঝতে পারছি না। স্যার আমার কাছে এগিয়ে এসে বলে, রোদেলা তুমি ঠিক আছো তো? ওনার কথার উত্তর না দিয়ে বললাম, আমাকে যেতে হবে, এবার আমাকে টাকাটা দিয়ে দিন। কথাগুলো বলার সময় কান্নায় আবদ্ধ হয়ে এলো আমার গলা। স্যার বলে, ক্যাশ নেবে নাকি চেক নেবে? আমি বললাম, আমার ক্যাশ চাই। স্যার লকার খুলে 10 লক্ষ টাকা ক্যাশ বের করে একটা ব্যাগে করে আমার হাতে দেওয়ার আগে একটা পেপার এগিয়ে দিয়ে বলে, এই পেপারটাতে একটা সাইন করো। আমি অবাক হয়ে বললাম, এটা কিসের পেপার? স্যার বলে, তেমন কিছু না, আসলে আমাদের মধ্যে যা হয়েছে তা তোমার সম্মতিতে হয়েছে, তাই এ পেপার তৈরি করা। দেখো আমি কোনো পুলিশের ঝামেলায় পড়তে চাই না, তাই পরবর্তীতে কোনো সমস্যা যাতে না হয় তাই এ পেপার তৈরি করা। প্লিজ এগ্রিমেন্টে সাইন করো। আমি পেপারটা হাতে নিয়ে সাইন করে দিলাম। একবার পড়েও দেখলাম না কি লেখা আছে তাতে। আসলে আমার হাতে সময় নেই, তাই আমি তাড়াহুড়ো করেছি। স্যার বলে, একবার পড়ে গিতে পারতে। আমি বললাম, সময় নেই আমার। স্যার বলে, এখানে পুরো 10 লক্ষ টাকা আছে, কোথায় যাবে বলো, আমি তোমাকে দিয়ে আসি। আর হ্যাঁ, তুমি আজ বিশ্রাম নাও, অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তোমার শরীরের যা অবস্থা, এই অবস্থায় তুমি কাজ করতে পারবে না। তুমি 2 দিন রেস্ট করে তারপর অফিসে জয়েন করো। আমি বললাম, টাকাটা দেওয়ার জন্য ধন্যবাদ, আর 2 দিন ছুটি দেওয়ার জন্য ধন্যবাদ, তবে আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। এই বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলাম। স্যার বেশ বুঝতে পারল আমার হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। উনি এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, চলো আমি তোমাকে দিয়ে আসি। আমি বললাম, প্রয়োজন নেই। এই বলে আমি পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। উনি শুধু চেয়েছে আমার চলে যাওয়া দেখল। দোতলা থেকে নিচে ড্রয়িং রুমে আসতেই 3-4টে কাজের মেয়ে আমার চোখে পড়ল। তারা ড্রয়িং রুম পরিষ্কার করছে। আমাকে উপর থেকে নামতে দেখে আর আমার শরীরের অবস্থা দেখে ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানি না ওরা ফুসুর ফুসুর করে কি বলাবলি করছে আমাকে দেখে। আমাকে নিয়েই হয়তো সমালোচনা করছে। এটাই তো স্বাভাবিক। যে বাড়িতে একটা ছেলে একা থাকে, সেই বাড়িতে সেই ছেলের বেডরুম থেকে একটা মেয়ে বের হলে মানুষের চোখে তো কতহল জাগবেই। যাই হোক, ওনার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতেই একটা ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সিতে উঠে সোজা হসপিটালে চলে এলাম। হসপিটালে এসে মায়ের সামনে দাঁড়াতেই মা যা করল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একে তো সারা রাত শারীরিক নির্যাতন সহ্য করে এসেছি, তার উপর মায়ের এমন আচরণ একদম অবিশ্বাসজনক। আমি ভাবতেই পারিনি এমন কিছু করবে মা। মুখে দিয়ে কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছি আমি। ওনার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতেই একটা ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সিতে উঠে সোজা হসপিটালে চলে এলাম। হসপিটালে এসে দেখি মা, ছোট ভাই বোন দুজন বসে আছে। শরীরের এই অবস্থা নিয়ে জোরে হাঁটতেও পারছি না। কোনো রকম পা টেনে টেনে মায়ের সামনে দাঁড়াতেই মা আমাকে অবাক করে দিয়ে উঠে এসে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মেরে দেয়। আমি তো চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে আছি। এটা কি হলো? মা আমাকে মারলো, কিন্তু মারলই বা কেন? আমি আবার কি করলাম? এদিকে আমার শরীর আমার সঙ্গী দিচ্ছে না।
অনেক কষ্টে এই শরীরটাকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি, তার উপর মার এমন আচরণ আমি যেন খেয়েই খুঁজে পাচ্ছি না। মা বলে, তোর কোনো আক্কল জ্ঞান আছে? কাল রাত 1টা বাজে তাজ আছে বলে বেরিয়ে গেলি, এত রাতে একটা যুবতী মেয়ের কি কাজ থাকতে পারে বাহিরে? আমাকে একটু বলবি সারা রাত কোথায় কাটিয়েছিস? ফোনও সুইচ অফ করে রেখেছিস, এতবার ফোন দিলাম ফোন বন্ধ, কি এমন মহান কাজে গিয়েছিলি? বলবি আমাকে তোর জন্য টেনশন হয় না মনে করিস? একে তো এই দিকের টেনশন, অন্যদিকে তুই আমাকে টেনশন দিয়ে মেরে ফেলবি। রাতের বেলা বাহিরের জগৎ কতটা খারাপ আমি জানি, যদি কিছু হয়ে যেত তোর তাহলে আমাদের কি হতো একবার ভেবে দেখেছিস? আরও নানা প্রশ্নের মুখোমুখি হতে হলো আমাকে, কিন্তু আমি কোনো কথা বললাম না। সত্যি বলতে আমার কথা বলতে ইচ্ছে করছে না। সারা রাত মা যে আমাকে নিয়ে টেনশন করেছে সেটা আমি বেশ বুঝতে পারছি, তবে আমি কোথায় ছিলাম, সারা রাত কী করেছি কিছুই যে বলতে পারবো না। চোখে দিয়ে টপ টপ করে জল পড়ছে আর নিজেকে ধরে রাখার মতো অবস্থায় নেই আমি। মাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দিলাম। আমাকে এমন করে কান্না করতে দেখে মা তো হতভ্রম হয়ে যায়। মা বুঝতে পারছে না আমি এমন করে কান্না করছি কেন। মুহূর্তেই মার রাগ পড়ে গেল। মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা আমার, তুই এভাবে কাঁদছিস কেন, আমাকে বল। আমি কিছু না বলে অনেকক্ষণ কান্না করলাম। মনে হচ্ছে মনের কষ্টটা একটু হলেও হালকা হয়েছে, কিন্তু আমাকে কেমন যেন অপরাধ বোধ ঘিরে ধরেছে। এমন মনে হচ্ছে আমি জেনে শুনে পাপ করেছি। একটা রাতের মধ্যেই সব কেমন যেন পাল্টে গেল। আমি মাকে ছেড়ে দিয়ে বললাম, তোমরা বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। মা বলে, হ্যাঁ রে মা, টাকা জোগাড় করতে পেরেছিস? আমি বললাম, মা বলে, এতগুলো টাকা কোথায় পেলি? আমি বললাম, কোথায় পেয়েছি সেটা পরে বলছি, আগে টাকাটা জমা দিয়ে আসি। এই বলে ডাক্তারের ক্যাবিনের উদ্দেশ্যে চলতে শুরু করলাম, কিন্তু আমার চলার ধরন দেখে মা বেশ অবাক হয়। মা আবার আমাকে থামিয়ে দিয়ে বলে, রোদেলা, তোর পায়ে কি হয়েছে, তুই এভাবে হাঁটছিস কেন মা? মায়ের কথা শুনে মনে মনে ঘাবড়ে গেলাম, ধরা না পড়ে যায়। আমি বললাম, আসলে টাকা নিয়ে তাড়াতাড়ি আসার সময় পা মুচকে রাস্তায় পড়ে যায়, পায়ে কিছু না হলেও কোমরে ব্যথা পেয়েছি, তাই হাঁটতে একটু সমস্যা হচ্ছে। এই বলে ডাক্তারের চেম্বারে চলে এলাম। আমি ডাক্তারের কাছে গিয়ে টাকাটা জমা দিয়ে দিলাম। ঘণ্টাখানেক পর অপারেশন শুরু হলো। প্রায় 3 ঘণ্টা প্রচেষ্টার পর অপারেশন শেষ হলো। ডাক্তার জানালো এখন বিপদমুক্ত, তবে জ্ঞান ফিরিতে কিছুটা সময় লাগবে। ডাক্তারের কথা শুনে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, এই যাত্রায় বাবাকে বাঁচাতে পারলাম। নিজের সর্বোচ্চ হারিয়েও মুখে এখন জয়ের হাসি, অন্তত মাথার উপরের ছায়াটা তো আছে। এদিকে বাবাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। হসপিটালের ডাক্তার দেখালে সমস্যা হবে যদি মা কিছু জেনে যায়, তাই আমি খাবার আনার নাম দিয়ে বেরিয়ে গেলাম। হসপিটাল থেকে কিছুটা দূরে একটা ছোটোখাটো ডাক্তারের দোকান আছে, মানে ফার্মেসি, সেখানে ডাক্তারও বসে। আমি গিয়ে আমার সমস্যার কথা বললাম, যদিও কথাগুলো বলতে আমার বিবেকে বাঁধছে। আসলে কাল রাতে স্যারের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে আমার, যদি কিছু হয়ে যায় উনি তো কোনো সেফটি ইউজ করেনি, তাই এখন ডাক্তারের কাছে আসা। ডাক্তার আমাকে পিল দিয়ে বলে, এখান থেকে 2টো খেয়ে নিন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আসলে আমি এসব সম্বন্ধে কিছুই জানি না। জিজ্ঞেস করলাম, এগুলো কি সবসময় খেতে হয়? ডাক্তার বলে, স্বামীর সাথে নিয়মিত সঙ্গম করলে প্রতিদিনই খেতে হবে, যদি বাচ্চা নিতে না চান তাহলে। আমি বললাম, বুঝেছি। আচ্ছা, এই লাল ট্যাবলেটগুলো কি? ডাক্তার বলে, সাদা ট্যাবলেটগুলো মূলত বাচ্চা না হওয়ার জন্য খায়, আর লাল ট্যাবলেটগুলো পিরিয়ড হওয়ার জন্য খায়। এই যে এখানটায় টিক চিহ্ন দেখছেন, এখান থেকে খাওয়া শুরু করবেন, প্রতি রাতে একটা। এটা এভাবে রাউন্ড রাউন্ড করে প্রতিটা ওষুধ খুলবেন, তবে সাবধান, উল্টোপাল্টা ওষুধ খুলবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি বললাম, তারপর আর কিছু ব্যথার ওষুধ নিয়ে বেরিয়ে এলাম। পাশে ছোট এক স্টল থেকে মিনারেল ওয়াটার কিনে ওষুধগুলো পরপর খুলে খেয়ে নিলাম। এখন একটু শরীর বিশ্রাম চাইছে। আমি কিছু খাবার কিনে আবার হসপিটালে গেলাম, কিন্তু ওষুধগুলো খাওয়ার পর থেকে কেমন যেন মাথাটা ঘুরছে। আমি কিভাবে যে পায়ে হেঁটে হসপিটালে এসেছি সেটা আমি নিজেও জানি না। মাকে খাবারগুলো দিতেই মা বলে, তুই বরং ওদেরকে নিয়ে বাসায় যা, আমি এখানে আছি তোর বাবার কাছে। এখানে ওদের থাকতে খুব অসুবিধা হচ্ছে, আর তোরও শরীর ভালো না, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সত্যি আমি মনে মনে এটাই চেয়েছিলাম। মা বলাতে আমি আর আপত্তি করলাম না। ভাই বোনদেরকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ওরা ওদের রুমে চলে গেল, আমি আমার রুমে চলে এলাম। রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম। মাথার উপর সিলিংয়ে ঝুলে থাকা ফ্যানের দিকে তাকিয়ে ভাবনায় ডিবে গেলাম। কাল রাতে আমার সাথে কি হলো সেগুলো একটার পর একটা চোখে ভাসতে লাগলো।
আর অজান্তেই চোখে দিয়ে জল পড়িয়ে পড়ছে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, বালিশ বুকে জড়িয়ে ইচ্ছে মতো কান্না করলাম। বেশ কিছুক্ষণ কান্না করার পর উঠে গেলাম গোসল করতে। পাক্কা 1 ঘন্টা গায়ে পানি ঢাললাম, কিন্তু আমার মনে হচ্ছে ওনার স্পর্শ এখনও আমার গায়ে লেগে আছে। এত পানি ঢালছি মনে হচ্ছে যাচ্ছে না। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে গোসলখানার মেঝেতে বসে পড়লাম। আমার ইচ্ছে করছে আমি নিজেকে শেষ করে দিই। আরও বেশ কিছুক্ষণ পানি ঢেলে বেরিয়ে এলাম। তারপর বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিলাম। নানান কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। শরীরের ব্যথার কারণে জ্বর এসেছে। বিছানা থেকে ওঠার অবস্থায় নেই আমি। এখন দুপুরে খালি পেটে ওষুধগুলো খাওয়ার পর থেকে শুধু মাথা ঘুরছে। এখন সেটা যেন আরও তীব্র হয়েছে। সন্ধে পেরিয়ে রাত হলো, অথচ আমি ঘুম থেকে উঠছি না দেখে আমার ছোট বোন রুমে এলো। এসে দেখে আমি শুয়ে আছি। আমার পাশে এসে আমার কপালে হাত রেখে দেখে আমার গায়ে জ্বর এসেছে। রূপা বলে, আরে আপু, তোর তো জ্বর এসেছে, জ্বর বাঁধালে কি করে? দাঁড়া, আমি তোর কপালে জলপট্টি দিচ্ছি। এই বলে রূপা আমার কপালে জলপট্টি দিতে লাগলো। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর জ্বর কিছুটা কমে এলো। সেদিন আমি আর হসপিটালে যেতে পারিনি। ওরা দুজন গিয়ে মাকে খাবার দিয়ে এলো। আমার জ্বর এসেছে শুনে মা ওদের দুজনকে আমার কাছে থাকতে বলল। তাই ওরা রাতের দিকে বাসায় চলে আসে। প্রায় 4 দিন আমি জ্বরে ভুগেছি। মোট কথা বিছানা থেকে উঠতে পারিনি। তাই হসপিটালে যাওয়া হয়নি, এমনকি অফিসেও যেতে পারিনি। আজ একটু সুস্থ বোধ করছি, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে প্রথমে হসপিটালে গিয়ে বাবাকে দেখে তারপর অফিসে চলে গেলাম। সত্যি বলতে অফিসে যেতে আমার খুব সংকোচ হচ্ছে। কারণ একটাই, সেটা হলো রাজ স্যার। ওনার প্রতি যে আমার মনে একটা ঘৃণা জন্মেছে সেটা আমি বেশ বুঝতে পারছি, কিন্তু সেটা মুখে প্রকাশ করা যাবে না। কারণ উনি তো আর আমাকে জোর করেনি, আমার প্রয়োজনে আমি নিজেকে সঁপে দিয়েছি। আর তার চেয়ে বড় কথা হলো, যদি এই চাকরিটা চলে যায় তাহলে তো না খেতে পেয়ে মরব। বাবার ওষুধের খরচ, সংসারের খরচ কিভাবে চলবে? তাই আমাকে চুপ করে থাকতে হবে। মনে মনে কথাগুলো ভেবে কেবিনে গিয়ে বসলাম। কেবিনে গিয়ে বসতেই কয়েকজন অফিসের কলিগ এসে আমাকে জিজ্ঞেস করে, কিরে রোদেলা, এই 4 দিন আসিসনি কেন? তোর চুকমুখ দেখে তো মনে হচ্ছে তুই অসুস্থ। আমি বললাম, ওই একটু জ্বর হয়েছিল। রিনা বলে, তাই বল, এখন কেমন আছিস? আমি বললাম, এই তো মোটামুটি আছি। সুমা বলে, জানিস রাজ স্যার 2 দিন ধরে তোর খোঁজ করছে। এটা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি শুকনো ঢোক গিলে বললাম, কে, কেন? সোমা বলে, তা তো জানি না। এই বলে ওরা যে যার জায়গায় বসে পড়ে। যা হয়েছে ওসব নিয়ে আমি মোটেও ভাবতে চাই না। ভাবলে যে কোনো সমাধান হবে না তা আমি খুব ভালো করেই জানি। তাই আমি আমার কাজে মন দিলাম। বেশ কিছুক্ষণ পর রাজ স্যার ফোনে কার সাথে কথা বলতে বলতে নিজের কেবিন থেকে বেরিয়ে এলো। আমি দেখেও না দেখার ভান করে কাজ করে যাচ্ছি। মনে মনে দোয়া করছি যেন আমাকে কিছু না বলে। কিন্তু না, ফোনে কথা বলা অবস্থাতেও ওনার চোখ আমার দিকে। উনি কথা বলতে বলতে একদম আমার সামনে এসে দাঁড়ায়। কল হোল্ডে রেখে আমাকে উদ্দেশ্য করে বলে, রোদেলা, আমার কেবিনে এসো এখন। কথাটা শুনে আমি চমকে উঠলাম। হঠাৎ আমাকে কেবিনে কেন ডাকছে? আগের বিষয় নিয়ে কিছু বলবে না তো? স্যার বাহিরে না গিয়ে সোজা আবার নিজের কেবিনে চলে গেল। আমি আর কি করব? না চাইতেও আমি ওনার পেছন পেছন ওনার কেবিনে গেলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো মনে মনে ভাবছে 4 দিন না আসার কারণে আমাকে বকাঝকা করার জন্য ডাকছে। কিন্তু আমি জানি তিনি আমাকে অন্য কারণে ডাকছে। কিন্তু কি সেটা? আমি মনে মনে দোয়া করছি যেন গভীর সেই রাতের কথা না ওঠে। কেবিনে প্রবেশ করার সাথে সাথে স্যার দরজা বন্ধ করে দিল। আমি তো এদিকে ভয়ে কাঁপতে শুরু করেছি। এর আগেও আমরা যে কেউ আসি কেবিনের দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ করি, কিন্তু আজ স্যার দরজা শুধু বন্ধ করে দেয়নি, একদম লক করে দিয়েছে। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে এসেছে। আমি ঘন ঘন ঢোক গিলছি। স্যার ফোনে কথা বলায় ব্যস্ত থাকলেও ওনার নজর আমার দিকে। আমি যে ভয়ে থরথর করে কাঁপছি, এমনকি শুকনো শুকনো ঢোক গিলছি, কোনোটাই ওনার চোখ এড়ালো না। কথা বলা অবস্থাতে উনি একটা চেয়ার টেনে আমার বাহু ধরে বসিয়ে দেয়। তারপর ওনার জন্য রাখা পানির গ্লাসটা আমার হাতে দিয়ে ইশারায় বলে, খেয়ে নাও। কি বলবো আমি, আমার হাতে পানির গ্লাসটা দিয়েছে বটে, কিন্তু আমার হাত এমনভাবে কাঁপছে গ্লাসের অর্ধেক পানি ঝলকে মেঝেতে পড়ে গেছে। আমি কোনো রকম 2 হাতে পানির গ্লাসটা ধরে বাকি পানিটা ঢকঢক করে গিলে নিলাম, কিন্তু তাতেও আমি স্বস্তি ফিরে পাচ্ছি না। উনি দরজা লক করে দিল কেন? ওনার মতলব কি? আবার আরও বেশ কিছুক্ষণ পর স্যার কথা বলা শেষ করে ফোন কেটে দিল। এবার আমার দিকে বেশ কিছুক্ষণ ভালো করে দেখে বলে, রোদেলা, তুমি ঠিক আছো?
আমি নিচের দিকে তাকিয়ে থেকে ওড়না দিয়ে মুখ মুছে বললাম, স্যার বলে, তাহলে এভাবে কাঁপছো কেন? কি হয়েছে? তোমার শরীর ভালো তো? কথাটা বলতে বলতে উনি আমার একদম কাছে চলে আসে। আমি তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে পিছিয়ে যাই। আমার কাণ্ড দেখে স্যার বলে, আরে আরে, পড়ে যাবে তো, এমন করছো কেন? আর ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। আমি তো তোমাকে ডেকেছি একটা ফাইল দেওয়ার জন্য। আমি বললাম, ফাইলটা দিন, আমি চলে যাই। স্যার বেশ বুঝতে পারল আমি মোটেও স্বাভাবিক নেই, তাই উনি কথা না বাড়িয়ে ফাইলটা আমার হাতে দিয়ে বলে, এই ফাইলটা আজকের দিনের অর্ধেক শেষ করো, সন্ধ্যায় এটা চাই আমার, এবার তুমি আসতে পারো। ফাইলটা নিয়ে আমি এক প্রকার ছুটে বেরিয়ে এলাম রুম থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার অবস্থা দেখে আশেপাশে সবাই বলে ওঠে, রোদেলা, কি হয়েছে? কোনো সমস্যা? আমি তৎক্ষণাৎ ওদেরকে বুঝতে না দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম, ও কিছু না, একটু অসুস্থ বোধ করছি। একজন বলে, শরীর যখন ভালো না তাহলে ছুটি নিয়ে চলে যা। আমি বললাম, এমনিতেও 4 দিন আসেনি, এখন আবার ছুটি চাইলে দেবে না, আর এমনিতেও অনেকগুলো কাজ বাকি আছে আমার, এগুলো শেষ করতে হবে। এই বলে নিজের কেবিনে চলে এলাম। চেয়ারে বসে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে থাকলাম। অনেকটা সময় লাগলো নিজেকে পুরোপুরিভাবে শান্ত করতে। সত্যিই কি উনি আমাকে ফাইল দেওয়ার জন্য ডেকেছিল, নাকি ওনার মতলব অন্য কিছু ছিল? যদি ফাইলই দেবে তাহলে অমন করে দরজা লক করল কেন? কথাটা নিয়ে অনেকক্ষণ ভাবলাম, কোনো উত্তর খুঁজে পেলাম না। তাই স্যারের দেওয়া ফাইলের কাজটা করতে লাগলাম। বিকেলের দিকে স্যারের কেবিনে গিয়ে ফাইলটা দিয়ে আসলাম। তখন অবশ্য কিছু বলেনি। রাত 8টার দিকে অফিস ছুটি হওয়ার পর সোজা হসপিটালে গেলাম। আমি অসুস্থ থাকার কারণে কয়দিন মা ছিল বাবার কাছে। এখন যখন একটু সুস্থ বোধ করছি, তাই মাকে বাসায় পাঠিয়ে দিলাম। বাবাকে এখন বেডে দেওয়া হয়েছে, তবে কথা বলা একদম নিষেধ, তাই ইশারাতে যা বলার বলে। এভাবেই 2 সপ্তাহ কেটে গেল। নিয়মিত অফিসে যাচ্ছি, আবার হসপিটালে বাবাকেও দেখতে যাচ্ছি। একদিন মা থাকে তো অন্যদিন আমি থাকি। ছোট ভাই বোন দুজনেরই স্কুল আছে, তাই ওদেরকে তেমন একটা হসপিটালে আসতে দেয় না। অন্যদিকে স্যার ওই দিনের রাতের ব্যাপারে কিছু বলেনি, বা টাকাটা দিয়ে আমি কি করেছি সেটাও জানতে চাইনি। উনি এমন বিহেভ করে মনে হয় ওনার আমার মাঝে কিছুই হয়নি। যাই হোক, আমি আর যা হয়েছে তা নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি, কারণ ভেবে তো কিছু করার নেই। যা হারিয়েছি তা তো আর ফিরে পাবো না, সবই আমার নিয়তি, তাই আমি কাউকে দোষও দিতে পারি না। বাবা অনেকটা সুস্থ হয়েছে, আজ বাবাকে হসপিটাল থেকে ছাড়বে, তাই আমি আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে সন্ধে 6টার দিকে হসপিটালে গেলাম। বাকি টাকাটা দিয়েই সব কিছু বুঝে নিয়ে বাবাকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। এরই মধ্যে বাবা মা কেউই জানতে পারল না অপারেশনে কত টাকা খরচ হয়েছে। সবাই জানে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। মা জানতে চেয়েছিল, আমি বললাম অফিসের বস থেকে নিয়েছি, লোন হিসেবে প্রত্যেক মাসে মাসে দিয়ে দিতে হবে, সবটাই আমি ম্যানেজ করে নিয়েছি। বাবা সম্পূর্ণ বেডরেস্ট, 2-1 মাস কোনো কাজই করতে পারবে না বাবা, তাই সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে। এভাবে পুরো 1 মাস কেটে গেল। আমি তো ভেবেই নিয়েছি সামনে আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ধারণার সম্পূর্ণ ভুল করে দিয়ে একদিন সন্ধ্যার দিকে স্যার আমাকে কেবিনে ডাকল। আমি ভাবলাম হয়তো কোনো কাজের জন্য ডাকছে। গেলাম স্যারের কেবিনে। সত্যি কথা বলতে, যতই আমি ভুলে থাকতে চাই, ভুলে থাকা কি যায়? স্যারকে দেখলেই আমার সেই রাতের কথা মনে পড়ে। যাই হোক, দরজার কাছে দাঁড়িয়ে বললাম, স্যার ভেতরে আসব? স্যার বলে, অবশ্যই, ভেতরে আসো। আমি ভেতরে প্রবেশ করে স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। স্যার আমাকে চেয়ার দেখিয়ে দিয়ে বলে, বসো। তারপর একটা মোটা খাম আমার সামনে এগিয়ে দিয়ে বলে, তোমার স্যালারি। স্যার আজ আমাকে নিজের হাতে স্যালারি দিচ্ছে, এ দেখে আমি বেশ অবাকই হলাম, কারণ এর আগে ম্যানেজার সবাইকে স্যালারি দিত, সাথে আমাকেও দিত, কিন্তু আজ স্যার নিজের হাতে দিচ্ছে কেন? বুঝলাম না কিছু। আমি স্যালারি হাতে নিয়ে বললাম, ধন্যবাদ স্যার। স্যার বলে, এখানে তোমার পুরো স্যালারি আছে। এটা শুনে আমি আরও অবাক হলাম, কারণ স্যারের সাথে আমার কথা হয়েছে প্রত্যেক মাসে আমার স্যালারি থেকে 20,000 করে কেটে রাখবে। তাহলে পুরো টাকা কেন দিল? আমি কিছু না বলে খাম খুলে সেখান থেকে 20,000 টাকা স্যারকে এগিয়ে দিয়ে বললাম, এটা রাখুন স্যার। স্যার বলে, লাগবে না, রেখে দাও তুমি। আমি তে স্যারের কথা শুনে নিস্তব্ধ হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, কেন স্যার? আপনার সাথে আমার কথা হয়েছে প্রত্যেক মাসে 20,000 করে দেওয়ার, তাহলে এখন নেবেন না কেন?
দেখুন স্যার, 10 লক্ষ টাকা আমি একসাথে আপনাকে দিতে পারবো না, কারণ সেরকম সামর্থ্য আমার নেই। তাই আমি আপনাকে প্রত্যেক মাসে 20,000 করে দিয়ে দেব। প্লিজ স্যার, টাকাটা রাখুন। স্যার বলে, তুমি সুস্থ আছো? আমি বলছি কি? আর স্যার আমাকে কি জিজ্ঞেস করছে? আমি বললাম, জি স্যার, আমি সম্পূর্ণ সুস্থ আছি। স্যার বলে, তাহলে চলো। আমি বললাম, কোথায় স্যার? স্যার বলে, কোথায় আবার? আমার বাসায়। এতক্ষণ যা সাহস নিয়ে কথা বলছি, এখন আমার সব সাহস মুহূর্তেই উবে গেল। ধীরে ধীরে মনের ভেতর ভয়ের দানা বাঁধতেই শুরু করলো। আমি বললাম, কি, কেন স্যার? আপনার বাসায় কেন যাব? স্যার বলে, ভালো প্রশ্ন করেছ। আজ থেকে প্রত্যেক সপ্তাহে একদিন করে তুমি আমার বাসায় যাবে আর সারা রাত আমার সাথে কাটাবে। এখন চলো। স্যারের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। স্যার এটা কি বলছে? ওনার বাসায় যাব মানে? এমন তো কোনো কথা ছিল না। আমি বললাম, এমন কোনো কথা হয়নি আপনার সাথে। স্যার, আপনার সাথে আমার শুধু এক রাতের কথা হয়েছিল, আর 10 লক্ষ টাকা আমি আপনার কাছ থেকে ধার নিয়েছি। এর বিনিময়ে আমি বলিনি যে প্রত্যেক সপ্তাহে একদিন করে যাব বা সপ্তাহে এক রাত করে আপনার সাথে কাটাবো। তাহলে আপনি এ কথা কেন বলছেন এখন? এটা তো অন্যায়। স্যার বলে, এখন কি ন্যায় অন্যায় তুমি আমাকে শেখাবে? তোমার মনে আছে যেদিন আমি তোমাকে টাকা দেই সেদিন তুমি একটা এগ্রিমেন্টে সাইন করেছ? মনে পড়ে কিছু? আমি বললাম, জি মনে আছে, সেটা তো আমি স্বইচ্ছায় করেছি, তার ব্যাপার ছিল। স্যার মৃদু হেসে বলে, আমি বলেছিলাম তোমাকে এগ্রিমেন্টটা পড়ো। বোকা মেয়েই তুমি, এগ্রিমেন্টটা না পড়ে সাইন করে দিয়েছ। একবার পড়া উচিত ছিল তোমার। সেখানে কি লেখা আছে? দাঁড়াও, তুমি বরং এখন এগ্রিমেন্টটা পড়ো। এই বলে উনি একটা পেপার আমার দিকে এগিয়ে দিল। আমি হাতে নিয়ে পেপারটা পড়ে আমার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। আমার কোথাও ভুল হচ্ছে মনে করে আমি একবার নয় 3-4 বার পেপারটা পড়েছি, কিন্তু না, আমার ভুল হচ্ছে না। পেপারে সাফ সাফ লেখা আছে 10 লক্ষ টাকার বিনিময়ে আমি সপ্তাহে একদিন ওনার বাড়িতে ওনার সাথে গিয়ে থাকব। আমার কোনো অভিযোগ নেই, আমি স্বইচ্ছায় ওনার সাথে থাকতে রাজি আছি। আমার চোখে জল চলে এলো। এটা পড়ে এর মানে কি দাঁড়াচ্ছে? উনি আমাকে 10 লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়েছে। উনি যখন চাইবে তখন উনি আমাকে ইউজ করবে, আর আমি বাধ্য মেয়ের মতো তার কাছে চলে যেতে হবে। আমি কান্না করতে করতে ওনাকে বললাম, প্লিজ স্যার, আপনি আমার সাথে এমনটা করবেন না, আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। বিপদে পড়েছি বিধায় একবার না হয় বাধ্য হয়ে এমনটা করেছি আপনার সাথে, তাই বলে আপনি সেই সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছেন? প্লিজ স্যার, আমাকে এসব থেকে মুক্তি দিন। আমার ফ্যামিলি যদি জানতে পারে তাহলে ওনারা আমাকে মেরেই ফেলবে। এমনটা করবেন না স্যার, আপনার দুটো পায়ে পড়ি। আপনি যদি এমন করেন তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার কথাগুলো শুনতে শুনতে স্যার উঠে আমার পেছনে এসে দাঁড়ায়। আমার কথা শেষ হতেই হঠাৎ তিনি আমার মাথাটা উঁচিয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করলে উনি বলে, খবরদার, একদম আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। নিশ্চয়ই তুমি চাও না তোমার আমার মাঝে যা হয়েছে সেটা কেউ জানুক। ওনার কথা শুনে আমি আর বাধা দিলাম না। উনি আমার চোখে চোখ রেখে ওনার 2 হাত আমার বুকের উপর রাখল। আমি লজ্জায়, অপমানে, ঘৃণায় চোখ বন্ধ করে মাথা নিচু করে নিলাম। উনি এক হাতে আমার মুখ উঁচিয়ে ধরে আবার আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এবার সে ঠোঁটে কামড়াতে শুরু করে। ছোট ছোট করে কামড়াচ্ছে আর পরম তৃপ্তিতে ঠোঁটের স্বাদ আহরণ করছে। ঠোঁট ছেড়ে দিয়ে আমার ঘাড়ে চুম্বন করে। আমার চুল সরিয়ে আমার পিঠে ছোট ছোট করে চুমু দিতে থাকে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ আমি যা করলাম তার জন্য উনি মোটেও আশা করেননি, ভাবেননি আমি এমনটা করব। আমি এমন করাতে ওনার রাগ আরও বেড়ে গেল। রেগে গিয়ে উনি যা করল আমি তো পুরোই নিস্তব্ধ হয়ে গেলাম। মুখের ভাষা হারিয়ে ফেলেছি বলার জন্য। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।